তো আজকে আমরা যেটা দেখবো সেটা সিটিজেনশিপের আমরা আজকে পার্ট 1 দেখবো, ঠিক আছে। দুটো পার্টে আমি ভাগ করে রেখেছি, পার্ট 1 দেখবো, পার্ট 2টা নেক্সট দিন দেখবো। পার্ট 2 থাকছে আর তার সাথে কোশ্চেন আনসার থাকবে। যেহেতু সিটিজেনশিপে বলতে গেলে কোশ্চেন শুধু আর্টিকেলস গুলো থেকে দেয়, ঠিক আছে। বিশেষ খুব একটা কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসে না, ওই শুধু আর্টিকেলস গুলো ছড়া। তাও আমরা একটু ইয়ের মধ্যে দেখে নেবো যে কি কি ইয়ে দিচ্ছে না दिচ্ছে। तो आज हम लोग जो करने वाले हैं वो सिटीजनशिप है। आज सिटीजनशिप का क्लास का जो पार्ट 1 हम लोग करेंगे, ठीक है। इस दो पार्ट में मैंने डिवाइड किया। पार्ट 1 पूरा 5 से लेकर 11 तक जो जितने भी आर्टिकल्स वगैरह है वो सब आज हम लोग देख लेंगे। और नेक्स्ट क्लास में हम लोग उसके बाद के चीजें देखेंगे कि कैसे सिटीजनशिप लिया जा सकता है, कैसे सिटीजनशिप छोड़ा जा सकता है, मतलब ये जितने भी चीजें हैं। और उसके साथ एमसीक्यू कुछ क्वेश्चन हम लोग देख लेंगे, ठीक है। तो चलो शुरू करते हैं आज का जो क्लास है। তাহলে আজকে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিনিং অফ সিটিজেনশিপ। তাহলে সিটিজেনশিপের মানেটা আমাদের দাঁড়াচ্ছে, কি মানে দাঁড়াচ্ছে মিনিং অফ সিটিজেনশিপ। তাহলে বলছে, তো বলছে দ্য টার্ম সিটিজেনশিপ, এই যে সিটিজেনশিপ টার্মটা রয়েছে, শব্দটা রয়েছে, রেফার্স টু দ্য ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ উইথ দ্য স্টেট। তাহলে রাষ্ট্রের সাথে, এখানে স্টেট বলতে কিন্তু রাষ্ট্রকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখানে স্টেট বলতে রাষ্ট্র কথাটা কিন্তু বোঝানো হচ্ছে, যেখানে স্টেট পাবে সেখানে বুঝবে রাষ্ট্রের কথা এখানে বলা হচ্ছে। তো রাষ্ট্রের সাথে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। সিটিজেনশিপ বলতে কি বোঝানো হচ্ছে, রাষ্ট্রের সাথে প্রত্যেক ব্যক্তির নিজের সম্পর্ককে বোঝাচ্ছে। নাগরিকত্ব শব্দটির অর্থ, শব্দটি রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ককে বোঝানো হচ্ছে, যে আমার সাথে আমার দেশের সম্পর্ক কি, ঠিক আছে। লাইক ইন্ডিয়া, লাইক এনি আদার কন্টেম্পোরারি স্টেট, এখানে স্টেট বলতে কন্টেম্পোরারি স্টেট মানে রাষ্ট্র, ঠিক আছে। সেই যে পলিটিতে আমরা স্টেট বলি। তো হ্যাজ টু টাইপ সিটিজেনশিপ, তো এখানে দু ধরনের সিটিজেনশিপ দেখতে পাওয়া যায়। কি কি সিটিজেনশিপ? একটা হচ্ছে নাগরিক, যারা দেশের নাগরিক, এবং একজন হচ্ছে এলিয়েন্স। এলিয়েন্স বলতে এখানে কিন্তু এক তো টার্ম আমরা বহিরাগত ইউজ করতে পারি, বাট এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিদেশি নাগরিক। আমরা এলিয়েন্স বলতে এখানে বিদেশি নাগরিকদের বুঝি। আমরা কিন্তু পলিটিতে ফরেনার্স টার্মটা ইউজ করব না, ঠিক আছে। পলিটিতে আমাদের যে টার্মটা इयूज করব সেটা হচ্ছে एलियन। तो यहाँ पर क्या बोला गया है, सिटीजनशिप का मीनिंग यहाँ पर बोला गया है कि सिटीजनशिप का मतलब क्या है, कि राष्ट्र के साथ यानी कि देश के साथ हर एक व्यक्ति का अपना इंडिविजुअल जो रिलेशनशिप है वो उसके वो कैसा होगा, उस रिलेशनशिप के बारे में यहाँ पर बोला गया है। सभी देशों की तरफ भारत में भी दो तरह के सिटीजन्स देखने को मिलेंगे। दो टू टाइप ऑफ सिटीजन्स यहाँ पर देखने को मिलेंगे। एक तो है प्रॉपर सिटीजन, नागरिक हम जिसे कह सकते हैं, ठीक है, भारतीय जो नागरिक है। और दूसरा है एलियन यानी कि विदेशी, ठीक है, मतलब फॉरेनर्स हम लोग जिसे कहते हैं। तो पॉलिटी में हम लोग इसको एलियंस नाम से ही पहचानेंगे। आगे चलते हैं। अब ये वाला पोर्शन आपके मन में आएगा कि सर एग्जाम में थोड़ा ये क्वेश्चन पूछा, एग्जाम में पूछा नहीं जाएगा, लेकिन चैप्टर को जानने के लिए भाई क्यों हम लोगों को पढ़ना है सिटीजनशिप, सिर्फ एग्जाम में क्वेश्चन पूछा जाता है इसीलिए, ये क्या इंपॉर्टेंस, क्या चीजें है, उसको जानने के लिए चैप्टर का मीनिंग भी तो हम लोगों को जानना होगा। अब मान लो कोई अगर पूछ लिए कि बताओ ये सिटीजनशिप का मीनिंग क्या है, तो हमें सिर्फ आर्टिकल के अलावा कुछ पता नहीं होगा, तो इसलिए हम लोग बोल नहीं सकेंगे, तो शर्मिंदगी का बात है। तो इसीलिए हम लोगों ने মিনিং দেখ লিয়া, ঠিক আছে। তাহলে চলো, এরপরে আমরা যেটা দেখব নেক্সট পোর্শনে,
সেটা কি না, বলা হচ্ছে সিটিজেন্স আর ফুল মেম্বার, যারা নাগরিক আছে তারা হচ্ছে ফুল মেম্বার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, ভারতের পার্মানেন্ট যারা সদস্য, পূর্ণ সদস্য। নাগরিকরা হচ্ছে ভারতীয় রাষ্ট্রের পূর্ণ সদস্য। দে এনজয় অল সিভিলস অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তারা বলছে নাগরিকরা রাজনৈতিক, মানে যেগুলো আমাদের সিভিল এবং যেগুলো রাজনৈতিক রয়েছে, সামাজিক এবং রাজনৈতিক, সেই সমস্ত ধরনের অধিকারগুলো এখানে ভোগ করে থাকে। কিন্তু এলিয়েন্স যারা রয়েছে, যারা এলিয়েন্স, তারা কি না, তারা আর দ্য সিটিজেন নট এনজয় অল সিভিল এন্ড পলিটিক্যাল রাইট। যারা এলিয়েন্স মানে যারা বিদেশি, তারা তো অন্য দেশের নাগরিক, তো তারা কিন্তু সমস্ত ধরনের রাজনৈতিক বা সামাজিক যে ন্যায়গুলো রয়েছে, সামাজিক যে সেগুলো কিন্তু ভোগ করতে পারে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস ভোগ করতে পারে আর কিছু কিছু জিনিস ভোগ করতে পারে না। তাহলে তারা এলিয়েন যারা আছে তারা হচ্ছে দুই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ছে। এক তো আছে আমাদের ফ্রেন্ডলি এলিয়েন, মানে আমাদের বন্ধুপূর্ণ যারা, মানে যারা শত্রু ভাবাপন্ন নাগরিক। এবার এরকম কি করে হতে পারে, তাই না? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, এলিয়েন যদি এনিমি এলিয়েন্স হয় তাহলে তারা আমাদের দেশে থাকবেই বা কেন? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দেশের আমাদের আমাদের এমবেসিজ রয়েছে এখানে। তো যেমন আমাদের যারা শত্রু দেশ রয়েছে তাদেরও এমবেসি সেখানে খুলতে হয়েছে, রাখতে হয়েছে, কেন কি তাদের এমবেসি আমাদের, আমাদের এমবেসি তাদের দেশেও আছে, সেই জন্য ওদের এমবেসি আমাদের দেশেও খুলতে হয়েছে। তবে এমবেসি যারা খুলেছে তারা তাদের নাগরিকদের এখানে ধরো পাঠিয়েছে কাজ করবার জন্য, তাই না? আচ্ছা, কিছু কিছু লোক আবার ঘুরবার জন্যও আসে, তাদেরকে আমরা আটকাই না। কেন? তার কারণ হচ্ছে আমাদের যেটা ট্যুরিজম বিভাগ, সেখানে আমাদের একটা ইনকাম রয়েছে। আচ্ছা, কেউ উপরে উপরে বন্ধু হতে পারে কিন্তু ভেতরে হয়তো শত্রু হতে পারে, তো তারাও এই জায়গাগুলোর মধ্যে পড়ছে, তাই না? तो दो ধরনের कैटेगरी আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে मैंने क्या बोला कि यहाँ पर जो सिटीजन है, नागरिक है, वो भारत का फुल टाइम मेंबर है। ठीक है, फुल सदस्य है। ये लोग क्या करेंगे कि पूरी तरह से सिविल, जो भी सिविल और पॉलिटिकल राइट्स है, ये एंजॉय कर सकता है। लेकिन एलियन जो विदेशी नागरिक है, वो सारे के सारे पॉलिटिकल और सिविल राइट्स एंजॉय नहीं कर सकता। जैसे कि एग्जाम्पल अगर हम लोग ले लेते हैं, एग्जाम्पल मान लो कोई अगर विदेशी नागरिक है तो हमारे देश में चुनाव लड़ नहीं सकता। अगर चुनाव लड़ता है तो भारत का नागरिक बन के उसे लड़ना पड़ेगा। ठीक है, अच्छा, लड़ भी लिया, लेकिन वो कभी देश का प्राइम मिनिस्टर, राष्ट्रपति ये सब नहीं बन सकता। यानी कि प्राइम मिनिस्टर, राष्ट्रपति ये सब बनने के लिए उसे भारत का नागरिक होना चाहिए। सही है ना? तो ये चीज बोला गया है। তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম যে এলিয়েন্স যদি আমাদের বলা বিদেশি নাগরিক, বিদেশি নাগরিক পলিটিক্যাল রাইটস বলতে ধরো সে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাকে আগে ভারতীয় নাগরিক হতে হবে, মানে বাই বাই রেজিস্ট্রেশন। এখানে বাই বার্থ তো আসছেই না, সে তো জন্মই নেয়নি। তো বাই রেজিস্ট্রেশনের মধ্যে আমরা দেখবো, পার্ট 2 এ আমরা দেখবো যে কিভাবে রেজিস্ট্রেশন হয় না হয়। তো রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে তারা ভারতের নাগরিক হতে পারে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বাট কিন্তু এটা মাথায় রাখতে হবে, তারা কিন্তু ভারতের যেমন প্রাইম মিনিস্টারের পদে, রাষ্ট্রপতি পদে, এই সব জায়গাগুলোতে কিন্তু তাদের যেতে দেওয়া হয় না। ঠিক আছে, বা যারা যেতে পারবে না, তাখানে তারাই যেতে পারবে যারা জন্মগতভাবে আমাদের ভারতীয়। বাট মানে ব্যাপারটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো এখানে রয়েছে। ঠিক আছে, মানে ওইখানে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তাকে অ্যাজ ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বাট রেজিস্ট্রেশনের মাধ্যমে নয়। যাই হোক, ভেতরে অনেক জিনিস রয়েছে এই জায়গাগুলোয়, নেক্সটে যাব। তো আবার আমরা দেখবো ভারতের নাগরিক কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে রয়েছে। তবে সিটিজেনশিপ ইজ লিস্টেড ইন দ্য কনস্টিটিউশন ইউনিয়ন লিস্ট। তো ইউনিয়ন লিস্টের মধ্যে এটা রয়েছে, সিটিজেনশিপের ব্যাপারটা কনস্টিটিউশনে কোথায় রয়েছে?
ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে সিটিজেনশিপ। ঠিক আছে, যার ফলে এটা কন্ট্রোল কে করবে? না, এটা টোটালটা কন্ট্রোল করছে আমাদের পার্লামেন্ট। কেন, আমি আগেই লিস্টের কথা বলেছিলাম যে তিনটে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের আন্ডারে কে করছে? কেন্দ্র সরকার করে। স্টেট লিস্টের আন্ডারে রাজ্য সরকার করে, এবং কনকারেন্ট লিস্টের আন্ডারে রাজ্য এবং কেন্দ্র দুজনাই আইন তৈরি করতে পারে। তো সেখানে ইউনিয়ন লিস্ট যখন বলছে, তাহলে পার্লামেন্ট বা কেন্দ্র সরকার এখানে আইন প্রণয়ন করবে। দ্য টার্ম সিটিজেন ইজ নট ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনে লেখা নেই বাবু কোথাও। ঠিক আছে, হাউএভার পার্ট টু, আমরা তাহলে পার্ট টু পড়ছি। পার্ট টু ডেসক্রাইব আমাদের বিভিন্ন ধরনের সম্পর্কে এখানে বলেছে, হু আর এলিজেবল ফর সিটিজেনশিপ, যারা নাগরিক হিসাবে গণ্য হতে পারে। তাহলে কত নম্বর, কত থেকে आर्टिकल आर्टिकल সম্পর্কে এখানে বলা হয়েছে। तो यहाँ पर क्या बोला गया है कि ये जो सिटीजनशिप है ये कहाँ पर मौजूद है, संविधान में कहाँ पर है? ना, यूनियन लिस्ट के अंदर में डाला गया है। तो यूनियन लिस्ट में अगर डाला गया तो हम लोगों ने पहले पढ़ लिया था। कहाँ पर हम लोगों ने पढ़ा था? जब हम लोगों ने शेड्यूल में पढ़ा था, शेड्यूल में, शेड्यूल नंबर 7 में, कि तीन तो लिस्ट है, यूनियन लिस्ट, स्टेट लिस्ट, कॉन्करेंट लिस्ट। यूनियन लिस्ट में कौन आइन बनाएगा? ना, केंद्र सरकार या पार्लियामेंट जो भी है। राज्य में राज्य सरकार, और कंकरेंट लिस्ट में केंद्र और राज्य सरकार दोनों ही आइन बना सकता है। तो यूनियन लिस्ट में सिटीजनशिप आ गया, तो आइन कौन बनाएगा? पार्लियामेंट। ठीक है, पार्लियामेंट के द्वारा पूरा तरीके से कंट्रोल होगा, यानी कि स्टेट सिटीजनशिप के ऊपर कोई आइन नहीं बना सकता। सीधा सीधा बात है। अब सिटीजनशिप के डेफिनेशन का अगर हम लोग देखें, तो कॉन्स्टिट्यूशन में कहीं पे बोला नहीं गया सिटीजनशिप हो क्या होगा, लेकिन लेकिन पार्ट टू में डिस्क्राइब किया गया किस व्यक्ति को भारत का नागरिकता दिया जाएगा। ये आर्टिकल नंबर 5 से लेकर 11 तक बोला गया है। तो आगे चलते हैं, क्या बोला गया है आप देखते हैं। अच्छा, अनलाइक अदर प्रोविजन ऑफ द कॉन्स्टिट्यूशन which came into the being on January 26, 1950. These articles were enforced on 26 November 1949 itself when the constitution was adopted. তাহলে কি বলছে, 1950 সালে 26 জানুয়ারি কার্যকর হওয়া সংবিধানে অন্যান্য বিধানগুলির বিপরীতে এই অনুচ্ছেদ গুলি সংবিধানে গৃহীত হওয়ার সময় 26 নভেম্বর 1949 সালেই কার্যকর হয়ে গিয়েছিল, তাই না? তাহলে সিটিজেনশিপটা আমাদের 26 নভেম্বর 1949 সালে কার্যকর হয়ে গেছিল। এবার তোমাদের দিমাগে মাথায় আসতে পারে যে স্যার এটা কি করে হলো। তো আমরা যখন কনস্টিটিউশনের আমাদের ফরমেশনটা পড়েছিলাম, তখন ওখানে আমি বলেছিলাম যে পড়াতে কি, যে কিছু কিছু আর্টিকেল আমাদের 26 নভেম্বরের মধ্যেই চালু হয়ে গেছিল, আর বাকিগুলো 26 জানুয়ারিতে চালু হয়েছিল 1950-এ। ঠিক আছে, তো যদি ভুলে গেছো তো আরেকবার ওই জায়গাটা গিয়ে রিভাইজ করে নেবে। तो मैंने क्या बोला, कुछ कुछ चीजें यहाँ पर क्या लिखा हुआ है कि जो भी सिटीजनशिप के ऊपर है वो कब चालू हुआ था? 26 नवंबर 1949 को चालू हो गया था, इन्फोर्स हो गया था। बाकी 26 जनवरी 1950 में हुआ था। तो ये हम लोगों ने कहाँ पढ़ा था? फॉर्मेशन ऑफ द इंडियन कॉन्स्टिट्यूशन में हम लोगों ने पढ़ लिया था, पूरा डिटेल्स में हम लोगों ने पढ़ लिया था कि कौन सा आर्टिकल चालू हुआ था, कब कब चालू हुआ था। याद नहीं है तो पहले उसको पढ़ लेना। ठीक है, एक बार वीडियो देख के सुन लेना। ठीक है, जिससे कि समझ में आ जाए। तो सिटीजनशिप 26 नवंबर 1949 को चालू हो गया था। अब आगे चलते हैं। अब चालू हुआ, তাহলে চালু হয়েছে তো কি হয়েছে? চলো তাহলে আর্টিকেল 5-এ আমাদের দেখি কি দিয়েছে আর্টিকেল 5-এ। আর্টিকেল 5-এ বলছে দ্য সিটিজেনশিপ এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যখন কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এই ওয়ার্ডটা মনে আছে? এই ওয়ার্ডটা আমি বলেছিলাম মনে রাখতে, কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কোথায় আমরা পেয়েছিলাম কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন? যখন আমরা ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছিলাম, তখন এই ওয়ার্ডটা দেখবে গিয়ে নোটসে খুলে। এই ওয়ার্ডটা আমি মার্কিং করে রেখেছিলাম যে এই ওয়ার্ডটা পরবর্তীকালে আমাদের অনেকবার আসবে নাগরিকত্ব পড়বার জন্য। ওখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনে যখন শুরু হচ্ছে, সংবিধানের শুরুতে। তাহলে সংবিধানের শুরুতে আমাদের নাগরিকত্ব সম্পর্কে কি বলা হচ্ছে? সংবিধানের প্রারম্ভে
নাগরিকত্ব সম্পর্কে আমাদের এখানে কি বলা হচ্ছে? at the commencement of this commercial domicile in the territory of India। তাহলে এই সংবিধানে প্রারম্ভে প্রত্যেক ব্যক্তি যাহার অধিবাস ভারতের রাজ্য ক্ষেত্রের মধ্যে এবং তাহলে যারা বস অফ ইন্ডিয়া মানে ভারতের রাজ্য ভারতের মধ্যে, ঠিক আছে, তাদের কথা বলা আছে টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে এখানে বসবাস শুরু করছে, ডোমিসিয়াল। 1 নম্বর। এবং এর সাথে কি কি হতে পারে? তাহলে 5 নম্বর আর্টিকেলে আমাদের বলছে নাগরিকত্ব কে কে। তাহলে যারা ভারতে, সেই সমস্ত ব্যক্তি যারা ভারতে বসবাস করছে, ভারতের রাজ্য ক্ষেত্রে বসবাস করছে। এবং তার সাথে সাথে 1 নম্বর পয়েন্টে কি বলছে? 1 নম্বর পয়েন্টে চলো একটু, বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে 1 নম্বরে বলছে হু ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে মানে বলছে যিনি ভারতের রাজ্য ক্ষেত্রে জন্মেছেন, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যারা জন্মেছে, ঠিক আছে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যারা জন্মেছে। ভালো কথা। বিতেও কি বলছে? আইদার অফ হুজ পেরেন্ট, আইদার অফ হুজ অফ ইন্ডিয়া, অথবা অথবা বা বা বলেছে যাহার মাতা পিতার মধ্যে কেউ ভারতের ক্ষেত্রে জন্মেছে। তাহলে সেই ব্যক্তি যে ভারতে জন্মেছে বা বা তার মাতা পিতার মধ্যে যে কেউ ভারতের রাজ্য ক্ষেত্রের মধ্যে জন্মেছে, বা অথবা অথবা who has been ordinarily resident in the territory of India, ordinarily resident in the territory of for not less than 5 years immediately proceeding such commencement shall be a citizen of India। তাহলে কি বলছে বাংলাটা? বলছে এই রূপ ওই রূপ কারণ ব্যবহৃত পূর্বে তিনি ন্যূনতম 5 বছর সাধারণত বসবাস করিয়াছেন, তিনি ভারতের নাগরিক হইবেন, তিনি ভারতের নাগরিক হইবেন। তাহলে গোটা কথাটা যদি আমি সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে? বলছে সেই ব্যক্তি ভারতের নাগরিক হবে যে আমাদের সংবিধানের শুরুতে ভারতে বসবাস করে এবং যে ভারতে জন্মেছে বা তার মাতা পিতা ভারতে জন্মেছে বা তিনি সংবিধান শুরু হওয়ার ন্যূনতম 5 বছর আগে থেকে ভারতে সাধারণভাবে বসবাস করছে, তারা ভারতের নাগরিক হইবেন। বোঝা গেল জায়গাটা আমি কি বলছি? তো मैंने यहाँ पर क्या क्या बोला? তন্ময়, তাহলে কি সিটিজেনশিপ পাবে আমাদের দেশে? বলো বলো। যদি কোনো ফরেনার কোনো কারণবশত, সেটা ঘুরতেই হোক আর যে কোনো কারণে আসবো, এগুলো ইন্ডিয়াতে এগুলোতে আসবো, সমস্ত এই কোশ্চেন গুলো আসবো, ঠিক আছে। আগে এই বেসিক জায়গাটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে। ফরেনাররা ভারতে আসবে, ভারতে জন্মগ্রহণ করতে পারে। তো এবারে এই জায়গাগুলো একটু আগে আমরা এই যে প্রথমে বেসিক জায়গাটা বুঝে নিই, ঠিক আছে। বেসিকটা বুঝলে আমাদের বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটা একটা করে আর্টিকেলে সবকিছু ক্লিয়ার হবে, ক্লিয়ার হতে থাকবে। আমি যদি হুট করে আগে ফরেনারদের চলে আসি তাহলে বাকিগুলো কেস জন্ডিস হয়ে যাবে। একটু ধৈর্য না, ধরো। ভারতে জন্মেছেন ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। আমি আসবো, আমি আসবো, ঠিক আছে। একটু ধৈর্য ধরো, তা নাহলে সমস্ত ঘেটে গাওয়া হয়ে যাবে, ঠিক আছে। একটা একটা করে, এই জন্য আমি দুটো পার্ট নিয়েছি, সমস্ত প্রশ্নের সমাধান হবে। যেই প্রশ্ন মনে উদয় হয়েছে তোমার ওটা লিখে রাখো, ঠিক আছে। আমি আসবো সব একটা একটা করে, টার্ম অ্যান্ড কন্ডিশনস রয়েছে, ঠিক আছে। তো সেগুলো ডিসকাস হলে দেখবে অটোমেটিক একটা একটা করে তোমার মাইন্ডে সমস্ত যে প্রশ্নগুলো সেগুলো আনসার পেয়ে যাবে। প্রথমে আমরা আগে যারা ভারতে রয়েছে তাদের কথা বলে নিই, ঠিক আছে। ताला मैंने क्या यहाँ पर क्या बोला मैंने? सिटीजनशिप एट द कमेंसमेंट ऑफ द कॉन्स्टिट्यूशन, जब संविधान शुरू हुआ तब के बारे में, नागरिकता के बारे में बोला जा रहा है। तो कोई भी व्यक्ति जो भारत में रहता है, ठीक है, वो एंड जो भारत में जन्म लिया, अगर उसने भारत में जन्म लिया, पहली बात, जो भारत में रहता है, और जो भारत एंड उसके अलावा और जो भारत में जन्म लिया, अगर वो व्यक्ति भारत में जन्म लिया, या फिर
उसके माता पिता ने में से किसी एक ने भारत में जन्म लिया, और अगर वो व्यक्ति संविधान शुरू होने से पहले 5 सालों से भारत में रहता है, तो उसे नागरिकता दिया जाएगा। इसमें क्या बोला गया है? अब इसको याद रखियो, इसको याद रखियो, इसको भूल मत जाना। यहां पर क्या लिखा हुआ है? एट द कॉमेंसमेंट ऑफ द कॉन्स्टिट्यूशन। ये कब की बोला जा रहा है? ये कब के बारे में बोला जा रहा है? जब संविधान शुरू हुआ था उस टाइम पे, যখন সংবিধান শুরু হয়েছে, তো অ্যাকচুয়ালি আমরা এটা কেন পড়ছি? তার কারণ আমাদের দেশ তো ভাগ হয়েছিল, যার ফলে বাকি যেগুলো বাকি যে সমস্ত দেশ রয়েছে, ধরো ঠিক আছে, ইরান রয়েছে, ইরাক রয়েছে, ওদের তো দেশ ভাগ হয়নি, ভাগটা দেশ আমাদের হয়েছে। তো আমাদের দেশগুলোটা যখন ভাগ হয়েছে, ভাগ কিসে হলো? একটা পাকিস্তান, একটা ইন্ডিয়া। তো যখন ভাগ হয়েছে, এটা গোটাটাতে ভারতবর্ষ ছিল, তাই না? পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলো সমস্ত কিছু আমাদের ভারতবর্ষের মধ্যে ছিল। তো এটা ভাগ হলো। তো ভাগ হলো যখন, পাকিস্তান এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে ভাগ হচ্ছে, ঠিক আছে, শ্রীলঙ্কা তো আগেই আমাদের হাতছাড়া। তো পাকিস্তান এবং ইন্ডিয়া যখন ভাগ হচ্ছে আমাদের দুটো, একটা গোটা দেশ, তখন যারা পাকিস্তানে রয়েছে এবং যারা ভারতে রয়েছে, তারা তাদের নাগরিকতা কি হবে? কেন কি অনেকেই পাকিস্তান যাবে, অনেকেই পাকিস্তান থেকে ভারতে আসছে, এই করে হিমশিম হয়ে যাচ্ছে। তো भारतेर नागरिकत्व पावे कारा? किसको मिलेगा? क्यों? क्योंकि देश भाग हो रहा है। पाकिस्तान और भारत दो हिस्सों में डिवाइड हुआ पूरा देश, ठीक है। भारत का भूखंड दो हिस्सों में डिवाइड हुआ, तो दोनों हिस्सों में उस तरफ के कुछ लोग भारत में आना चाहे, भारत के कुछ लोग वहां उस तरफ जाना चाहे। तो अब तो मेन चीज आ गया कि दो तरफ दो देश हुआ एक टेरिटोरी से, तो नागरिकता भी तो बनना जरूरी है। तो इसीलिए इसको लाया गया कि कौन कौन देश का नागरिक बन सकता है। तो उसी में बोला गया कि जब संविधान शुरू हो रहा है, यानी कि 26 नवंबर 1949 को, 26 नवंबर 1949 को शुरू हो रहा था कुछ, क्योंकि सिटीजनशिप वहां पर अप्लाई कर दिया गया, ठीक है। तो जब संविधान शुरू हो रहा है, तब से भारत में उससे पहले अगर कोई रहता है, उसके साथ साथ उसका जन्म भारत में हुआ है, या फिर उसके माता पिता में से कोई भारत के टेरिटोरी, यानी कि भारत, पाकिस्तान, बांग्लादेश, ये पूरा का पूरा टेरिटोरी में अगर उसका माता पिता में से कोई एक जन्म लिया है, या फिर संविधान जब शुरू हुआ है उससे ठीक 5 साल पहले से वो भारत में आकर रहता है, तो उसे भारत का नागरिकता दिया जाएगा। वो भारत के नागरिक के रूप में एक्सेप्ट किया जाएगा, व मिलेगा उसे भारत का नागरिकता। यहां तक समझ में आ गया? इस चीज को याद रखियो कि एट द एंड ऑफ द कॉन्स्टिट्यूशन, संविधान जब शुरू हुआ था तब, यानी कि आर्टिकल 5 का अप्लाई हम लोग कहाँ देख रहे हैं? जब संविधान শুরু हुआ था, তাহলে আর্টিকেল 5-এর আমরা অ্যাপ্লাইটা কখন দেখতে পাচ্ছি? আর্টিকেল 5-এর, যেখানে মন্দিরা কনফিউজ হয়ে গেছিল, আর্টিকেল 5-এর অ্যাপ্লাইটা আমরা কখন দেখতে পাচ্ছি? এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন সংবিধান শুরু হচ্ছে তখনকার কথা বলা হচ্ছে। সংবিধানের প্রারম্ভে যে নাগরিকত্বের কথা বলা হচ্ছে তখনকার ব্যাপার এটা, ঠিক। आर्टिकल 5 এত দূর ক্লিয়ার? এবার हम लोग आगे जाएंगे। এবার আমরা তাহলে আগে যাচ্ছি, যদি বোঝা গেছে তাহলে আগে যাচ্ছি। आर्टिकल नंबर 6, आर्टिकल नंबर 6 কি বলছে? राइट ऑफ सिटीजनशिप ऑफ सर्टेन पर्सन, राइट ऑफ सिटीजनशिप। अब इसको याद रखना, हु हैव माइग्रेटेड टू इंडिया फ्रॉम पाकिस्तान। তাহলে আর্টিকেল ইন তোমার
পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসে গেছে। তাহলে আর্টিকেল 5-এ আমরা কি দেখছি, আর্টিকেল 6-এর মধ্যে আমরা কি দেখছি, যে যে ব্যক্তি বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্র থেকে আমাদের ভারতের রাজ্যক্ষেত্রে আসিয়াছেন তার জন্য, ঠিক আছে, তার ব্যাপারে এখানে আর্টিকেল 6-এ আমরা বলছি। বোঝা যাচ্ছে? তাহলে আর্টিকেল 6-এ যদি আমরা বলি, যে আর্টিকেল 6-এ আমরা কোনটা পড়বো, না আর্টিকেল 6-এ আমরা পড়বো মাইগ্রেটেড হয়ে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, তারা কিভাবে নাগরিকতা পাবে তাদের কথা বলা হচ্ছে। বোঝা গেছে আর্টিকেল 6-এ তাহলে আমরা কার কথা বলছি। তাহলে এবারে আমরা আগে যাব। বলছে দিস প্রোভাইডস ফর সিটিজেনশিপ রাইটস অফ মাইগ্রেন্ট, দিস প্রোভাইড ফর দ্য সিটিজেনশিপ ফ্রম পাকিস্তান বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এই যে রাইটসটা দেওয়া হচ্ছে, এই যে অধিকারটা দেওয়া হচ্ছে, যারা কিনা সংবিধান শুরু হওয়ার আগেই চলে আসছে, কি লিখছে, দিস প্রোভাইড ফর সিটিজেনশিপ রাইটস, এই যে নাগরিকদের নাগরিক অধিকারটা কাকে দেওয়া হচ্ছে, সেই সমস্ত মাইগ্রেন্টেড প্রবাসীদের যারা ভারতে আসছে ফ্রম পাকিস্তান, পাকিস্তান থেকে, কখন, এই বিফোর কথাটা খেয়াল রাখবে, বিফোর, বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন সংবিধান শুরু হওয়ার আগের কথা এখানে বলা হচ্ছে। সংবিধান শুরু হওয়ার আগে যারা পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট হয়ে চলে আসছে তাদের নাগরিকতা সম্পর্কে এখানে বলা হচ্ছে। তাহলে এখানে দু ধরনের জিনিসের কথা এখানে বলা হয়েছে, দিস প্রোভাইড টু ডিস্টিংশন, এখানে দুটো টাইপের কথা বলা হয়েছে। কি কি দুটো টাইপ, তাহলে দ্য পিপল মাইগ্রিয়া বিফোর জুলাই 1946, তাহলে যারা আগে ভারতে এসে গেছে তাদের কথা বলা হবে। আর একটা ডেট ফিক্স হচ্ছে আফটার 19 জুলাই 1948, যারা 1948-এর পরে ভারতে আসছে। তাহলে এখানে তাহলে দুটো ডেটের কথা আমরা দেখতে পাচ্ছি, একটা একটা পরে। কেন এই ডেটটাই নেওয়া হলো স্যার, না এখানে বলা হচ্ছে কি, কেন এই নোটস এর মধ্যে কি বলা হচ্ছে, দ্য পারমিট সিস্টেম, এই যে পারমিট সিস্টেমটা কাদের জন্য, মাইগ্রেশনস এর জন্য, যে পারমিটটা সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 19 জুলাই 1948-এ। কোয়েশ্চেনটা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রেও দিতে পারে, পলিটির ক্ষেত্রেও দিতে পারে। তাহলে পারমিট সিস্টেম 19 জুলাই 1948-এর ক্ষেত্রে, ঠিক আছে। तो मैंने यहाँ पर क्या क्या चीजें बोला, चलो एक बार देख लेते हैं ना। आर्टिकल नंबर 6 में, हम लोग आर्टिकल नंबर 6 देख रहे हैं। आर्टिकल नंबर 6 में क्या बोला गया है कि राइट ऑफ सिटीजनशिप ऑफ सर्टेन पर्सन, कुछ व्यक्तियों को नागरिकता दिया जाएगा, कब, हु हैव माइग्रेटेड टू। अब हु हैव माइग्रेटेड, इस चीज को याद रखना, हु हैव माइग्रेटेड टू इंडिया फ्रॉम पाकिस्तान, यानी कि पाकिस्तान से जो इंडिया में आ गया माइग्रेट होकर, उनको भारत के नागरिकता मिलेगा। उनमें से किन लोगों को भारत के नागरिकता दिया जाएगा, इसके बारे में आर्टिकल नंबर 6 में बोला गया है। अब आर्टिकल नंबर 6 में क्या बोला गया है, चलो आगे देखते हैं। आर्टिकल नंबर 6 में क्या बोला जा रहा है, दिस प्रोवाइड फॉर द सिटीजनशिप राइट, नागरिकता का अधिकार दिया जाएगा फॉर माइग्रेट, जो प्रवासी है उनको नागरिकता मिलेगा, जो पाकिस्तान से आया है। कब आया भाई पाकिस्तान से, तो यह यहां पर भी बोला गया है कमेंसमेंट ऑफ द कॉन्स्टिट्यूशन, जब संविधान शुरू हुआ था। फिर से वही डेट मैंने बोला था ना, उस फॉर्मेशन ऑफ द कॉन्स्टिट्यूशन जब मैंने पढ़ाया, 26 नवंबर, दो डेट बहुत ज्यादा इंपॉर्टेंट है। कमेंसमेंट ऑफ द कॉन्स्टिट्यूशन 26 नवंबर 1949, यहां पर सिटीजनशिप चालू हो गया था। तो इस डेट के बारे में बोला जा रहा है, संविधान कब चालू हुआ था, 26 जनवरी से चालू हो गया था, लेकिन नागरिकता कब चालू हुआ था, 26 नवंबर 1949 को। तो यहां पर बोला गया है जब संविधान शुरू हुआ था, तब तब पाकिस्तान से जो माइग्रेंट हुए के भारत में आया, उनको, उनमें से किस किस को नागरिकता दिया जाएगा, इसके बारे में नीचे प्रोविजन में बोला गया।
तो यहाँ पर दो टाइप यहाँ पर डिवाइड हो गया। क्यों डिवाइड हुआ? एक डेट डिवाइड हुआ, एक डेट को मेंशन किया गया कि जू 19 जुलाई 1948, ये जो डेट है, इस डेट में क्या हुआ था कि परमिट सिस्टम चालू हुआ था माइग्रेशन के लिए। क्योंकि सही है ना, 1947 में तो देश आजाद हो गया था, दो देश बन गया था। तो पाकिस्तान से भारत में आने के लिए तब परमिट सिस्टम तो लगेगा ही लगेगा। तो परमिट सिस्टम चालू हुआ था 19 जुलाई 1948 को। तो इसी डेट के पहले जो लोग माइग्रेट होकर भारत में आ गया उनके बारे में, और इस डेट के बाद में 1949 26 नवंबर को भारत का संविधान चालू हो गया था। आगे चलते हैं, समझ में आ गया? तो आगे चलते हैं, आगे क्या बोला गया है। अब आगे हम लोग देखेंगे इन दोनों डेट के ऊपर क्या क्या चीजें बोला गया है। ए पर्सन, अरे अब यहाँ पर देखो, जो ए पर्सन, कोई भी কোনো ব্যক্তি, এ পার্সন কোনো ব্যক্তি বলছে মাইগ্রেট হচ্ছে বিফোর জুলাই 1948 এর আগে যারা মাইগ্রেট হয়ে পাকিস্তান থেকে ভারতে আসছে তাদের কথা এখানে বলা হচ্ছে। প্রথমে প্রথমে তাদের কথা বলা হচ্ছে, shall be deemed to be a citizen of India, সে ভারতের নাগরিক হতে পারবে। फिर से वही चीज, অন দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান শুরু হওয়ার সময়। কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এই টার্মটা মনে রাখবে, কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান শুরু হওয়ার সময় কথা বলা হচ্ছে। ইফ ইফ তাহলে কোনো ব্যক্তি যদি 19 জুলাই 1948 সালের আগে ভারতে আসে, তাহলে এবং সংবিধান শুরু হওয়ার আগে, তাহলে সে ভারতের নাগরিকতা পাবে। যদি যদি বলছে द पर्सन, वो व्यक्ति जिसको नागरिकता चाहिए, ठीक है, যে নাগরিক হতে যে নাগরিকতা চায় সেই ব্যক্তি, অথবা হিজ পেরেন্ট, তার পিতামাতা, তার এখানে একটা টার্ম দিয়েছে কি, বর্ন ইন ইন্ডিয়া, বর্ন ইন ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড বাই দ্য গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 আমরা পড়েছিলাম। সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সেই আইনে যে ভারতের ভূখণ্ডের কথা বলা হচ্ছে, তার পিতা জন্মগ্রহণ করে। বোঝা গেল? কথা বলা হচ্ছে এখানে অবিভক্ত ভারতের কথা বলা হচ্ছে, যেখানে তার মাতা পিতা জন্মগ্রহণ করতে পারে, তার মানে তার মাতা পিতা হতে পারে সেই 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে তার মাতা পিতা যদি ভারতে জন্মেছে, অথবা অথবা এনি অফ গ্র্যান্ড পেরেন্টস, তার পিতামহ বা পিতামহী যেবি তার গ্র্যান্ড পেরেন্টস, সেই সেম কেস born in India as defined by the government of India in 1935। তাহলে তার যে গ্র্যান্ড প্যারেন্টস রয়েছে, তার গ্র্যান্ড প্যারেন্টস যদিও ভারতে ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করে, এবার ভারতীয় ভূখণ্ড আমি বলবো, ভারতের ভূখণ্ড বলবো তার কোন বুঝে যাবে, গোটা অখণ্ড ভারতকে বলা হচ্ছে, ঠিক আছে, ভারত পাকিস্তান বাংলাদেশ সবকটাকে নিয়ে ভারতের ভূখণ্ডের মধ্যে যদি জন্মগ্রহণ করেছে, এন্ড এন্ড হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডিং, সাধারণভাবে অর্ডিনারিলি রেসিডিং ইন ইন্ডিয়া, সাধারণভাবে ভারতের মধ্যে বসবাস করছে, সিন্স দ্য ডেট অফ দ্য মাইগ্রেশন, যেদিন থেকে সে মাইগ্রেট হয়ে ভারতে চলে এসেছে সেদিন থেকে থাইবে, তাহলে সে ভারতের নাগরিক হতে পারবে। বোঝা গেল ব্যাপারটা আমি কি বললাম? তাহলে এখানে একবার বাংলাটা দেখে নিই কি দিচ্ছে। তিনি এই সংবিধানের প্রারম্ভে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন যদি যদি তিনি অথবা তার পিতামাতা অথবা তার পিতামহ বা পিতামহী অথবা মাতামহ বা মাতামহী, যে গ্র্যান্ড প্যারেন্টস এর কথা বলা হচ্ছে, ভারত শাসন আইন 1935 তে ভারতে যে সংজ্ঞার্থ দেওয়া হয়েছে সেই সংজ্ঞার্থে ভারতে জন্মগ্রহণ করেছেন, তাহলে সে ভারতের নাগরিক হতে পারে। আচ্ছা, আমরা পূর্বে পড়ছিলাম, তাই না, আমরা পূর্ব পড়লাম বিফোর, তাহলে বিফোরের ক্ষেত্রে কি বলছে, যে ক্ষেত্রে 19 জুলাই 1948 তারিখে পূর্বে ওই ব্যক্তি
ওই রূপে ভারতে এসেছে বা প্রবেশ হইতে, মানে যে তারিখে সে ভারতবর্ষে মাইগ্রেট হয়ে এসেছে সেই তারিখ হইতে ভারতের রাজ্যক্ষেত্রে সাধারণত বসবাস করিয়া থাকেন, তাহলে তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হইবে। যাহা আমি যেটা আমি बांग्लाয় बोले दिलाम इंग्लिशটা। तो मैंने यहाँ पर क्या बोला, अब हिंदी में एक बार बोल लेते हैं। हमने यहाँ पर क्या बोला, क्या क्या चीजें यहाँ पर डिस्कस किया गया। बोला क्या गया, ए पर्सन, कोई भी व्यक्ति माइग्रेट होकर बिफोर जुलाई 1948 के 19 जुलाई 1948 के पहले, शुरू होने से पहले आ गया, ठीक है, तो जाहिर सी बात है संविधान तो 1949 में हुआ था, तो उसके बाद भारत का नागरिकता मिलेगा। इफ, अगर, अगर वो व्यक्ति या फिर उसके पेरेंट्स या फिर उसके ग्रैंड पेरेंट्स एंड इनमें से कोई, एंड अगर वो जब इस डेट से मतलब जब वो उसने माइग्रेट किया उस डेट से अगर भारत में स्थायी रूप से निवास दिया जाएगा, यानी कि अगर मान लो वो 19 जुलाई से पहले आ गया, मान लो अब 26 को ही आया, 26 1940 में भारत में आ गया, तो इस डेट में वो माइग्रेशन हुआ था, माइग्रेशन होकर भारत में आ गया, तो इस डेट से अगर वो स्थायी रूप से भारत में रहता है, यानी कि ये वाला पोर्शन फुलफिल किया। अब जो व्यक्ति आया, या तो उसने भारत में जन्म लिया या फिर हो उसके जो माता पिता है भूखंड, यहाँ पर जब मैं भूखंड अब से बोलूंगा तब समझ लेना अखंड भारत के बारे में बोला गया है, यानी कि पाकिस्तान, बांग्लादेश, इंडिया, इन सब के बारे में एक साथ बोला जाएगा, ठीक है। तो भारत के भूखंड में जन्म लिया या फिर उसके माता पिता मतलब उसके ग्रैंड पेरेंट भारत के भूखंड में दिया, किस एक्ट के द्वारा, 1935 एक्ट के द्वारा नागरिकता मिलेगा। तो ये बिफोर वाला केस हो गया। आफ्टर वाला केस देख लेते हैं एक बार। आफ्टर वाला केस में क्या बोला गया, चलो चले এবারে आफ्टर वाला केस দেখে নেই আমরা। आफ्टर में आफ्टर কি বলছে, বলছে ইন কেস অফ মাইগ্রেশন আফটার জুলাই 19 জুলাই 1940, যদি 19 জুলাই 1948 হতে পারে তারা 19 জুলাই 1948 এর পরে ভারতে এসেছে, সেক্ষেত্রে কি হবে, তো চলো দেখে নিচ্ছি সেক্ষেত্রে কি হবে। বলছে হি শুড হ্যাভ বিন রেজিস্টার্ড, তাকে রেজিস্টার্ড করতে হবে 19 জুলাই 1948 এর পরে যদি আসছে, ঠিক আছে, তাকে রেজিস্টার্ড করতে হবে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের বাই অ্যান অফিসার অ্যাপয়েন্টেড ফর দ্য পারপাস অফ দ্য বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে ভারত সরকার দ্বারা সেই অফিসারের কাছে বা সেই আধিকারিকের কাছে যাকে ভারত সরকার নিয়োগ করেছে তার কাছে গিয়ে ভারতের নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এবং এবং এন্ড এন্ড he and has been residing in India। আচ্ছা শুনতে পাচ্ছ তোমরা, একটা ফোন এসেছিল সেই জন্য জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছ? हाँ सर। হ্যাঁ, তো has been residing in India for at least 6 months immediately preceding the date of application। यानी कि তার মানে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তি ভারতে বসবাস করতে হবে, ভারতে বসবাস করতে হবে অ্যাটলিস্ট 6 মান্থ হবে, কখন থেকে, যখন থেকে সে অ্যাপ্লিকেশন করবে বা যেই দিন থেকে সে অ্যাপ্লিকেশন করেছে, ইমিডিয়েট প্রসিডিং দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, যেই দিন থেকে সে অ্যাপ্লিকেশন করেছে সেই দিন থেকে 6 মাস কমপক্ষে টানা ভারতবর্ষে বাস করতে হবে, তবে সে ভারতের नागरिकत्व পাবে। ठीक है, বোঝা গেল ব্যাপারটা আমি কি বললাম। তাহলে আবার একবার फिर से मैं बता देता हूँ कि इन द केस ऑफ माइग्रेशन, माइग्रेशन के केस में अगर जुलाई 19 से जुलाई 1948 के बाद अगर कोई आया तो उसे भी भारत की नागरिकता मिलेगा। अगर कि कैसे, कि उसको भारत सरकार के द्वारा जिस व्यक्ति को अपॉइंट किया गया उसके पास जाकर भारत के नागरिक के रूप में उसे रजिस्टर करना पड़ेगा, और ये जो एप्लीकेशन वो करेगा उसी के उसी टाइम से लेकर
अगले 6 महीने तक, कम से कम 6 महीने तक उसे भारत में रहना पड़ेगा, रिसाइडिंग इन इंडिया, तब जाकर उसे भारत के नागरिकता मिलेगा। ये हो गया आर्टिकल नंबर 6। ठीक है, क्लियर है? বুঝা গেছে সবাই? বুঝতে পেরেছো? মন্দিরা খুশবু তো पहले भी ये पढ़ चुके हैं। দিশা বুঝতে পেরেছো বাবু? জায়গাগুলো বুঝতে পারছো আমি কি বলছি? অসুবিধা হলে আবার রেকর্ডিংটা শুনবে, ঠিক আছে? ঠিক আছে। তাই এখানে বাংলাটা ওইটাই, যে ক্ষেত্রে 19 জুলাই 1948 তারিখে পরে ওই ব্যক্তি সেখানে প্রারম্ভে পূর্বে ওই ভারতের ডোমিনিয়ন সরকার কর্তৃক যে প্রণালী রয়েছে ফর্মের, ওই সরকার কর্তৃপক্ষ যে কর্তৃপক্ষকে নিযুক্ত করা হয়েছে, কোনো ব্যক্তি তার আবেদনের তারিখে অব্যবহিত পূর্ব অন্তত অন্তত 6 মাস সেই ভারতে না বাস করে থাকলে ওইরূপ রেজিস্ট্রেশনে হইতে রেজিস্ট্রিভুক্ত হইতে পারিবেন না। তো এই যে রেজিস্ট্রেশন করছে, তাহলে রেজিস্ট্রেশনের আগেও ওকে 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস ভারতে থাকতে বলছে। ঠিক আছে, রেজিস্ট্রেশনের আগেও ইমিডিয়েটলি প্রসিডিং দ্য डेट ऑफ एप्लीकेशन। ঠিক আছে, तो रजिस्ट्रेशन আগেও তাকে 6 मास থাকতে বলছে, অন্তত 6 मास। तो यहाँ पर क्या महीना रहना पड़ेगा? डेट ऑफ एप्लीकेशन, जिस दिन वो एप्लीकेशन करेगा उससे पहले 6 महीने तक उसको रहना यहाँ पर पड़ेगा। ठीक है, इसके बाद आर्टिकल नंबर 7 में, आर्टिकल नंबर 7 में क्या बोला गया है? द राइट ऑफ सिटीजनशिप ऑफ सर्टेन माइग्रेंट टू पाकिस्तान। अब जो लोग पाकिस्तान इंडिया से पाकिस्तान जाएगा, उनके बारे में क्या बोला गया है? द राइट ऑफ सिटीजनशिप ऑफ सर्टेन माइग्रेंट टू পাকিস্তান। তাহলে পাকিস্তানে আমাদের কোন কোন ব্যক্তি নাগরিকের অধিকারের ব্যাপারটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো কি বলা হচ্ছে দেখি। এ পারসন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া। তাহলে এবারে বলা হচ্ছে যারা ভারত থেকে পাকিস্তানে গেছে তাদের কথা। কখন গেছে? আফটার 1 মার্চ 1947। যারা 1947 এর পরে ভারত থেকে পাকিস্তানে চলে গেছে, বাট কিন্তু লেটার রিটার্ন টু ইন্ডিয়া, পরবর্তীকালে তারা আবার ভারতে ফিরে এসেছে ফর রিসেটেলমেন্ট, উড বিকাম এন ইন্ডিয়ান সিটিজেন, তারাও ভারতের নাগরিকত্ব পাবে ফর দিস ফর 6 মান্থ প্রিসিডিং দ্য ডেট অফ হিজ অ্যাপ্লিকেশন ফর দ্য রেজিস্ট্রেশন। তাহলে এখানে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে যাচ্ছে না কেন? তাহলে কি বলা হচ্ছে এখানে? 5 এবং 6 নম্বর পরে, মানে পয়লা 1 মার্চ 1947, 1947 তারিখে পাকিস্তানে রাজ্যক্ষেত্রে গিয়েছে, তারাও ভারতের নাগরিক বললে তারা নাগরিক বললে গণ্য হইবে না। তবে তবে যে ব্যক্তি পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্র ক্ষেত্রে ওইরূপ চলে যাওয়ার পরে কোনো বিধি প্রাধিকার দ্বারা বা অনুযায়ী প্রদত্ত পুনর্বসতি স্থায়ী প্রত্যাবর্তনের অনুমতি পত্র বলে ভারতের রাজ্যক্ষেত্রে প্রত্যাবর্তন করেছে, তাহারা তার প্রতি ওই অনুচ্ছেদে কোনো কোনো কিছু প্রযোজ্য হইবে না। এবং ওইরূপ প্রত্যেক ব্যক্তি, মানে সাব ক্লস বিতে অনুযায়ী 19 জুলাই 1948 তারিখে পরে ভারতের রাজ্যক্ষেত্রে আসিয়েছেন বলে গণ্য হইবে। মানে সিধা সিধা বাত হচ্ছে যে তারাও, তাদেরকে এখানে 6 মাস অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশন বলেছে ফর দিস হি হ্যাড বিন দ্য resident in India for 6 months, for 6 months preceding the date his application for registration। তো রেজিস্ট্রেশন করার ওই আগে থেকে 6 মাস আগে থেকে তাকে ভারতবর্ষে থাকতে হবে। आर्टिकल नंबर 7 তাই বলছে। आर्टिकल नंबर 7 কি বলা হচ্ছে আমাদের? 7 में क्या बोला गया है कि जो लोग पाकिस्तान पहुंच गए, पाकिस्तान कब पहुंचे? आफ्टर 1 मार्च 1947 के बाद जो लोग पाकिस्तान पहुंच गए, बट बाद में भारत आ गया, तो उन लोगों को भी नागरिकता दिया जाएगा। उन्हें उसी प्रकार से नागरिकता दिया जाएगा जब रजिस्ट्रेशन करना पड़ेगा, और रजिस्ट्रेशन करने के पहले 6 मंथ उनको भारत में रहना पड़ेगा। ठीक है, प्रोसीडिंग द डेट ऑफ दिस एप्लीकेशन फॉर रजिस्ट्रेशन। ठीक है, आर्टिकल नंबर 7 में। अब आर्टिकल नंबर 8 में आते हैं। आर्टिकल नंबर 8,
আর্টিকেল নাম্বার 80 কি বলছে? দ্য রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। এবারে কি বলা, সেই সমস্ত লোকেদের কথা বলাচ্ছে যারা ভারতীয় অরিজিনের কিন্তু বিদেশে থাকে। ঠিক আছে, ভারতীয় অরিজিন বাট বিদেশে থাকছে। তাহলে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হবে সম্বন্ধে এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এ পার্সন, তাহলে সেই অর হিজ পেরেন্ট, তার মাতা পিতা অথবা তার গ্র্যান্ড পেরেন্ট, বর্ন ইন ইন্ডিয়া, যদি ভারতে জন্মগ্রহণ করে 1935 অনুসারে, বাট অর্ডিনারিলি রেসিডিং আউটসাইড ইন্ডিয়া, কিন্তু এখন বর্তমানে তারা ভারতের বাইরে বসবাস করছে, শ্যাল বিকাম এ সিটিজেন অফ ইন্ডিয়া, তারাও ভারতের নাগরিকত্ব হতে পারে ইফ, যদি রেজিস্টার এজ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, তারা ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার করে কার দ্বারা? বাই দা ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি। তাহলে তারা ভারতের যারা ডিপ্লোম্যাটস রয়েছে, ভারতের অ্যাম্বাসিজ রয়েছে, সেখানে গিয়ে তাদের নিজেদের নাম ভারতীয় নাগরিক হিসেবে নথিভুক্ত করে তারাও ভারতের নাগরিক হতে পারবে। দিস ইজ উইথ রেসপেক্ট টু বিফোর অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে এটা কোন টাইমের কথা বলা হচ্ছে? না, যখন সংবিধান শুরু হচ্ছে তার আগে বা পরে, যে কোনো সময়ের কথা এখানে বলা হচ্ছে। যখন সংবিধান শুরু মানে সংবিধান, আমরা এতক্ষণ বললাম কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়া, সংবিধান যখন শুরু হচ্ছে, তাহলে বিফোর আর আফটার, যখন আগে হতে পারে বা তারপরে হতে পারে। ठीक है, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে। তাহলে यहाँ पर क्या बोला? यहाँ पर बोला गया जो लोग भारत भारत के मूल के हैं लेकिन विदेशों में रहते हैं, ठीक है, उनके उन्हें उन्हें कैसे नागरिकता मिलेगा? भारत का है, भारत का ओरिजिन है लेकिन विदेश में रहते हैं, तो उन्हें, तो वो पर्सन या उसका माता पिता या उसके ग्रैंड पेरेंट अगर इंडिया में जन्म लिया, भारत के भूखंड में जन्म लिया, भारत के भूखंड में जन्म लिया, लेकिन साधारण रूप से वो विदेशों में रहते हैं, वो भी भारत में नागरिकता, भारत के नागरिकता बन सकते हैं अगर वो भारत के द्वारा जो डिप्लोमेट्स नियुक्त किए गए उनके पास जाकर भारत के नागरिक के रूप में रजिस्टर करवाएं। तो ये कभी भी हो सकता है, जब संविधान शुरू हुआ उसके बाद भी, उससे पहले भी ये किया जा सकता है। 8 नंबर आर्टिकल में बोला गया है। ঠিক আছে, তাহলে বাংলাটা এখানে দিয়ে দিয়েছি। আর্টিকেল নম্বর 9 10 11 তিনটে আছে, আর তিনটে দেখে নেই। তাহলে পার্সন, আর্টিকেল নম্বর 9 কি বলছে? এ পার্সন voluntarily acquiring citizenship of a foreign state not to be a citizen, यानी কি? তার মানে কি বলছে? স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তি ভারতের নাগরিক বলে গণ্য হইবে না। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, নাগরিকত্ব অর্জন করে থাকে, তাহলে তিনি অনুচ্ছেদ 5 নম্বর অনুচ্ছেদে ভারতের নাগরিক বলে গণ্য হইবে না। ঠিক আছে, যদি সে ব্যক্তি নিজের ইচ্ছায় বিদেশি नागरिकत्व ग्रहण करे তাহলে ভারতের নাগরিক হিসেবে সে গণ্য আর হইবে না। आर्टिकल नंबर 9 में क्या बोला गया है? कोई भी व्यक्ति भारत के अगर किसी विदेशी राष्ट्र का नागरिकता ले लिया तो उसे भारत का नागरिकता नहीं मिलेगा, उसे भारत का नागरिकता नहीं मिलेगा। ठीक है, इसमें से एक एग्जाम्पल हम लोग बाद में देख लेंगे। एक मिनट। ठीक है, तो आर्टिकल नंबर 10 में क्या बोला गया है? कंटिन्यूएशन ऑफ द राइट ऑफ सिटीजनशिप। अब ये क्या है? এটা কি জিনিস? আর্টিকেল নাম্বার 10 কি বলছে? কন্টিনিউয়েন্স of the right of citizenship. So Article 10 says that any person who is or is deemed to be a citizen of India under any of the proceedings provide of this part
shall continue to be such a citizen subject to the provisions of any law made by parliament। কি বলা হয়েছে? বলেছে নাগরিকদের অধিকার বহাল থাকবে কিসের ব্যাপারে? আর্টিকেল নম্বর 10 বিধানবলীর কোন বিধান অনুযায়ী ভারতের নাগরিক হন বা নাগরিক বলিয়া গণ্য হন তিনি, মানে পূর্ববর্তী বিধান বলতে 5 থেকে আমাদের 9 নম্বরের কথা বলা হচ্ছে, ঠিক আছে? 5 থেকে 9 নম্বরের কথা বলা হচ্ছে কোথায়? আর্টিকেল নম্বর 10-এ। সংসদ যে বিধি প্রণয়ন করে, তাহলে সংসদ যে নাগরিকত্বের উপরে যে নিয়মাবলী প্রণয়ন করবে সেটার কথা বলেছে, প্রণয়ন করতে পারেন তাহার বিধানবলীর অধীনে, মানে যে সমস্ত আইন প্রণয়ন করবে তার অধীনে ওই রূপ নাগরিক হইয়া যাইবেন, মানে যে আইনগুলো তৈরি করবে সেই ইয়েতে সে নাগরিক হবে। যেমন পার্লামেন্ট যে আইন প্রণয়ন করবে তার আন্ডারে সে নাগরিক হবে, তাই তো? ওটাই बला হচ্ছে आर्टिकल नंबर 10 है। आर्टिकल नंबर 10 है क्या बोला गया है? आर्टिकल नंबर 10 में बोला गया है पार्लियामेंट के द्वारा जो भी आइन फाइन बनाया जाएगा नागरिकता के रूप में, तो वो व्यक्ति जो 5 से लेकर 9 के बीच 9 में भारत को नागरिकता मिले, वो उसे उस तरह से नागरिकता मिल जाएगा, आर्टिकल नंबर 10 में बोला गया है। तो पार्लियामेंट के द्वारा भी वो आइन फाइन बनाया जाएगा। 11 नंबर में पार्लियामेंट टू रेगुलेट द राइट ऑफ सिटीजनशिप बाय लॉ। अब पार्लियामेंट क्या करेगा? पार्लियामेंट सिटीजनशिप के ऊपर जो भी आइन फाइन है, जो भी राइट वगैरह है, वो सब पार्लियामेंट तय करेगा, ठीक है? तो পার্লামেন্ট যেটা আছে সেই আইন টাইন কে বানাবে? পার্লামেন্টই বানাবে। তো তোমাদের এই কোশ্চেনটা একটা দেয় যে নাগরিকদের উপর নাগরিকতার উপরে আইন কে বানাবে, তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পার্লামেন্টই বানাবে नागरिकतार উপরে আইন, ठीक है? तो नागरिकता के ऊपर आइन कौन बनाएगा? तो पार्लियामेंट ही बनाएगा। तो यही सारी चीजें हैं। अब इंडियन सिटीजनशिप ऑफ इंडिया एक्ट जो है, एक्ट एंड अमेंडमेंट है, सिटीजनशिप एक्ट 1955 एक्विजिशन, यहाँ पर बोला गया है कैसे नागरिकता मिलेगा। तो नागरिकता मिलेगा बाय बर्थ के द्वारा, बाय सिटीजनशिप थ्रू डिसेंट, बाय रजिस्ट्रेशन, naturalization of leads to citizenship and the territorial incorporation, the government of India। तो ये 5 चीजें हैं जिस तरह से हम लोगों को सिटीजनशिप मिलता है। तो नेक्स्ट क्लास में हम लोग इसके डिस्कस करेंगे, ठीक है? ये सब कुछ 3 मेथड भी है, ठीक है? कैसे टर्मिनेट हो सकता है भारत नागरिकता, नागरिकता को कैसे टर्मिनेट हो सकता है, कैसे खत्म हो सकता है टर्मिनेशन की वजह से, और আমাদের ডিপ্রিভেশনের মধ্যে দিয়ে, আমাদের তিনটের মধ্যে দিয়ে আমাদের নাগরিকতা টার্মিনেট হতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা দেখব আমাদের এই যে যেটা বললাম বাই বার্থের মধ্যে নাগরিকতা কিভাবে পাবো, বাই ডিসেন্টের মধ্যে নাগরিকতা কিভাবে পাবো, রেজিস্ট্রেশনের মধ্যে, ন্যাচারালাইজেশনের মধ্যে, আমাদের যদি ভারত কোনো টেরিটরি দখল করে তাহলে সে কিভাবে পাওয়া যাবে, রিনাউন্সিয়েশন কিভাবে নাগরিকতা হারানো যায়, এই জায়গাগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখবো। সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে দেখবো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019-এ কি ছিল সেটা নিয়ে দেখবো, এনআরসি কি ছিল সেগুলো নিয়ে দেখবো, আমাদের পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন জিনিস কি, ওভারসিজ সিটিজেনশিপ কি, কার্ড যেটা আমাদের আছে, ডিফারেন্সিয়ারি আসামের ক্ষেত্রে কি বলা হচ্ছে, তার টোটাল, এরপরে আমাদের কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আমরা এগুলো টোটালটা দেখবো। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কেন কি অনেকটাই রয়েছে, আজকে এটা তো শেষ হবে না, ঠিক আছে? তাহলে আজকে আমরা পার্ট 1 অব্দি পড়লাম। পার্ট 1-এ আমরা আমরা आर्टिकल नंबर 5 से, आर्टिकल नंबर 5 से हम लोगों ने इसको पढ़ा था। आर्टिकल नंबर 5 में जो नागरिकता कैसे मिलेगा, आर्टिकल नंबर 6 में पाकिस्तान से जो भारत आया उनके बारे में बोला गया है, माइग्रेट इंडिया टू इंडिया फ्रॉम पाकिस्तान। आर्टिकल नंबर 7 में जो पाकिस्तान से इंडिया से पाकिस्तान गया और वापस फिर से इंडिया में आ गया, उनको कैसे मिलेगा इसके बारे में देख लिया। हम लोग को जो भारत के बाहर रहते हैं आउटसाइड इंडिया में, उसको देखने को मिलेगा आर्टिकल 9 में। आर्टिकल 9 में हम लोगों ने क्या देखा कि फॉरेन स्टेट का अगर किसी ने सिटीजनशिप ले लिया तो उसको भारत का नागरिकता हट जाएगा, उसके बारे में देख लिए हम लोगों ने। सिटीजनशिप के बारे में आर्टिकल 10 में देख लिया, आर्टिकल पार्लियामेंट राइट आइन बना सकता है उसके बारे में आर्टिकल नंबर 11 भी हम लोगों ने देख लिया। এছাড়া আমরা নাগরিকতার আমরা কি কিভাবে অর্জন করতে পারি, আর্টিকেল আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955-তে আমরা 4-5টা জিনিস নাম যেগুলো দেখলাম, এই নামগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। কিভাবে সিটিজেনশিপ আমাদের হারাতে পারে, 3টে পয়েন্ট আমরা দেখলাম, রিনাউন্সিয়েশন, টার্মিনেশন আর ডিপ্রিভিয়েশন, এগুলো সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখব। তো এটা হয়ে গেল তোমাদের টোটাল আজকের সিটিজেনশিপ ক্লাস পার্ট 1।
এর পরের দিন